হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আজকের ভিডিও। সো আজকে আমরা সলভ করবো হচ্ছে ডিআইও টেকো প্রোগ্রামিং কন্টেস্ট স্প্রিং 2026 মকের এফ এবং জি নাম্বার দুইটা কোয়েশ্চেন। ঠিক আছে, আমরা হচ্ছে পার্ট ওয়ানে এ থেকে ই পর্যন্ত সলভ করছি, আর আজকে করবো হচ্ছে এফ এবং জি নাম্বারটা। ওকে, আর এইচ নাম্বারটা করবো না, তার রিজন হচ্ছে এইচ নাম্বারটা হচ্ছে কিছু অ্যাডভান্স টপিক যেটা হচ্ছে আপনাদের লাগবে না। ঠিক আছে, ওকে। সো এফ নাম্বার কোয়েশনে কি বলছে? সো এফ নাম্বার হচ্ছে ইফিশিয়েন্ট মাল্টিপ্লাগ। সো এই কোয়েশনটা হচ্ছে তোমাদের রিনাউন, মানে সবাই পড়লে বুঝবা আর কি। বলছে কি, দ্য চানগাও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এসিএম ল্যাব হ্যাজ রিসেন্টলি অ্যাকোয়ার্ড নিউ ডিভাইসেস টু অটোমেটিকলি ডিটেক্ট unauthorized AI users, okay, which is strictly prohibited in the laboratory. Okay, these devices require electricity to operate, and each device is equipped with exactly one plug. There are two types of devices based on their plug configuration. Okay, দুই ধরনের ডিভাইস আছে। একটা হচ্ছে টু পিন প্লাগস, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এরকম, এইরকম সাইন দিয়ে, এন্ড থ্রি পিন প্লাগ রিপ্রেজেন্ট বাই এরকম সাইন দিয়ে। ঠিক আছে, তার মানে এইটা দ্বারা মিন করতেছে আমি হচ্ছে এটা টু পিন প্লাগ, আর এইটা দ্বারা মিন করতেছে থ্রি পিন প্লাগ। ঠিক আছে, টু পাওয়ার দিস ডিভাইসেস দ্য ল্যাব হ্যাজ পারচেজ এ সিঙ্গেল মাল্টিপ্লাগ। সো এই ডিভাইস গুলাকে তোমার আহ কি বলে প্লাগ ইন করার জন্য, পাওয়ার দেওয়ার জন্য আমরা হচ্ছে এসিএম ল্যাব একটা মাল্টিপ্লাগ কিনছে, আমি একটু গরিব তাই। The multiplug consists of a sequence of n sockets. Okay, তোমার n টা যে আমার যে মাল্টিপ্লাগটা আছে এর মধ্যে n টা সকেট আছে। ওকে, রিপ্রেজেন্ট বাই দ্য কন্টিনিউয়াস স্ট্রিং s composed solely of the substring, এটা টু পিন অর থ্রি পিন। ওকে, তাহলে কি বলছে যে আমার কাছে একটা সিঙ্গেল মাল্টিপ্লাগ আছে যেটার মধ্যে n টা সকেট আছে, রাইট? আর এনটা সকেটকে আমি রিপ্রেজেন্ট করতেছি কিভাবে? একটা কন্টিনিউয়াস স্ট্রিং দ্বারা, একটা স্ট্রিং এর মাধ্যমে, রাইট? আর হচ্ছে তোমার দেখো স্ট্রিংটা কি দ্বারা তৈরি হচ্ছে, সোললি বলতেছে তোমার টু পিন প্লাগ অথবা থ্রি পিন প্লাগ দ্বারা। তার মানে আমার যে স্ট্রিংটা বা মাল্টিপ্লাগের কম্বিনেশনটা আছে সেটা হচ্ছে যে এরকম থাকবে, টু পিন অথবা থ্রি পিনের কম্বিনেশন। মানে এটা মিন করতেছে তোমার কাছে কয়টা টু পিন আছে আর কয়টা থ্রি পিন আছে, প্লাগ মাল্টিপ্লাগ মানে কি বলে পোর্ট আছে আর কি মাল্টিপ্লাগের মধ্যে। They want to connect the maximum possible number of devices to these multiplex. ওকে, সে ট্রাই করতেছে ওই একটা মাল্টিপ্লায়ার মধ্যে ম্যাক্সিমাম কতগুলা ডিভাইসে কানেক্ট করা যায়। দ্য কানেকশন মাস্ট ফলো দিস রুলস, মানে এই ওয়েতে তুমি কানেক্ট করতে পারবা। এ থ্রি পিন প্লাগ ক্যান অনলি ইউজ ইনসার্টেড ইন দ্য থ্রি পিন সকেট। ওকে, অনলি থ্রি পিন প্লাগ যেগুলো আছে সেটাকে শুধুমাত্র তুমি থ্রি পিন সকেট ইউজ করতে পারবা। এন্ড এ টু পিন প্লাগ ক্যান বি ইনসার্টেড ইনটু আইদার টু পিন সকেট অথবা অর থ্রি পিন সকেট। তার মানে থ্রি পিনকে তুমি থ্রি পিনে সেট করতে পারবা, টু পিনকে চাইলে হয়তো তুমি টু পিনও সেট করতে পারো, থ্রি পিনও সেট করতে পারবে, রাইট? মানে তোমার কাছে যদি এরকম থ্রি পিন সকেট অনেক বেশি আছে তাহলে তুমি এটাকে কি করতে পারবা, থ্রি পিনও সেট করতে পারবা, টু পিনও সেট করতে পারবা, তাই না? এটা and each plug occupies exactly one socket, তার মানে একটা প্লাগ এক্স্যাক্টলি একটা সকেটকেই নিবে and does not interfere with or block adjacent socket। মানে একটা হয় না যে একটা তুমি সকেট লাগানো মানে পিন লাগানোর পরে, প্লাগ লাগানোর পরে তোমার আরেকটার মধ্যে প্লাগ লাগাইতে পারতেছো না, এরকম কিন্তু হবে না, এখানে বলে দিছে। So given the configuration of the multi-plug and the total number of available 2 and 3 pin, determine the maximum number of devices that can be successfully connected at the same time. Okay, তোমার কাছে স্ট্রিং দেওয়া আছে, the combination of 2 pin and 3 pin, তোমার কাছে সাথে হচ্ছে তোমার 2 পিনের কয়টা ডিভাইস আছে প্লাস 3 পিনের কয়টা ডিভাইস আছে এটা বলে দিবে, and তোমাকে বলতে হবে যে তুমি ম্যাক্সিমাম কয়টা কানেক্ট করতে পারবা। ঠিক আছে, আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পারছো, কঠিন কিছু না। and the first line input contains three space separated integer, মানে স্পেস দিয়ে তিনটা ইন্টিজার থাকবে, একটা হচ্ছে n, দেন p2 আর হচ্ছে p3, রাইট? সো n দ্বারা মিন করতেছে তোমার কাছে এখানে বলেছেন the number of socket on the multiply, মানে মাল্টিপ্লাগের মধ্যে কয়টা সকেট আছে এইটা তোমাকে বলতেছে। ঠিক আছে, তারপর বলতেছে p2 মিন করতেছে নাম্বার অফ অ্যাভেলেবল টু পিন প্লাগ, মানে দুই পিনের যে প্লাগ গুলো আছে এটা কয়টা আছে তোমার কাছে, এন্ড দ্য নাম্বার অফ অ্যাভেলেবল থ্রি পিন প্লাগ, থ্রি পিনের প্লাগ কয়টা আছে, মানে টু পিনের ডিভাইস কয়টা আছে, থ্রি পিনের ডিভাইস কয়টা আছে, রাইট? তারপর সেকেন্ড লাইনে দেওয়া থাকবে নন এমটি কন্টিনিউয়াস স্ট্রিং এস, একটা স্ট্রিং দেওয়া থাকবে যেটার মধ্যে তোমার বলতেছে এস ইজ পারফেক্টলি ফর্ম বাই এইটা এবং এটা, মানে তোমার যে স্ট্রিংটা থাকবে এটা অবশ্যই একটা ভ্যালিড মানে স্ট্রিং হবে আর কি, টু পিন এবং থ্রি পিনের ভ্যালিড কম্বিনেশন হবে, ইনভ্যালিড কিছু হবে না। এটা তোমাকে মিন করছে। ওকে, তোমাকে বলছে প্রিন্ট করতে ম্যাক্সিমাম কয়টা ডিভাইস তুমি কানেক্ট করতে পারো। ঠিক আছে, আচ্ছা ইনপুট সেকশন গেল। সো আমরা এখন স্যাম্পল দেখবো, স্যাম্পল থেকে মিলানো ট্রাই করবো। ঠিক আছে, সো এখানে বলছে যে তোমার কাছে তিন তিন মানে হচ্ছে তোমার কাছে তিনটা প্লাগ আছে, মানে মানে তিনটা হচ্ছে কি বলে এখানে বলছিল, হ্যাঁ তিনটা সকেট আছে তোমার কাছে অ্যাকচুয়ালি লাগানোর জন্য আর কি, মানে ইয়া করার জন্য। তিনটা সকেটের মধ্যে কি কি আছে এটা মিন করতেছে তোমার একটা থ্রি পিনের আছে, এটা মিন করতেছে একটা টু পিনের আছে, আর এটা মিন করতেছে আরেকটা থ্রি পিনের আছে। ওকে, তার মানে তোমার কাছে দুইটা হচ্ছে
থ্রি পিনের সকেট আছে আর একটা হচ্ছে টু পিনের সকেট আছে, রাইট? আর তোমার কাছে টু পিনের ডিভাইস আছে কয়টা? দুইটা। আর থ্রি পিনের ডিভাইস আছে একটা। এখন তোমাকে বলছে এটা তুমি কি করতে পারবা, মানে প্লাগ ইন করতে পারবা কিনা। ওকে, সো এটা যদি আমরা দেখি এভাবে, তার মানে এইটা হচ্ছে দেখো, তোমার কাছে থ্রি পিন আছে কয়টা? থ্রি পিনের প্লাগ আছে হচ্ছে P3 যদি বলি, না P3 তো এটাই, এটা তো তোমার P3। আমি অন্যভাবে যদি বলি, মানে কাউন্ট অফ P3 আছে হচ্ছে, মানে থ্রি পিন আছে P3 বললাম এটাকে। এটা আছে তোমার তিনটা, আর P2 আছে কয়টা? একটা, তাই না? ওকে, একটা। আচ্ছা, সো এখন তোমাকে অ্যাকচুয়ালি ভ্যালিড কম্বিনেশনে বুঝতে হবে যে তুমি কিভাবে লাগাবা। এখন তুমি যদি চিন্তা করো যে প্লাগ ইনটা করবা, এই যে দুইটা টু পিন আছে, দুইটা টু পিন আছে আর একটা থ্রি পিন আছে, এখন তুমি যদি এই দুইটা টু পিনকে এই থ্রি পিনে দিয়ে দাও, তাই না? মানে এই টু পিন দুইটাকে যদি তুমি থ্রি পিনে দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু থ্রি পিন দুইটা ফিল আপ হয়ে যাবে, রাইট? তারপর তোমার কাছে একটা থ্রি পিন আছে, এই একটা থ্রি পিনকে যদি এখন তুমি টু পিনে দিতে যাও, তাহলে কিন্তু আর দিতে পারবা না। তাহলে কিন্তু তুমি দুইটার বেশি পিন কিন্তু তুমি প্লাগ ইন করতে পারবে না, তাই না? জিনিসটা বোঝা ট্রাই করো, আবার বলতেছি, দেখো তোমার কাছে দুইটা থ্রি পিন আছে আর একটা হচ্ছে টু পিন আছে, ঠিক আছে? তো তুমি যদি এখন এই টু পিনটাকে আগে তুমি থ্রি পিনের মধ্যে দিয়ে দাও, মানে এই দুইটাকে, একটাকে এখানে আর একটা এখানে দিয়ে দাও, তখন কিন্তু তোমার এই যে টু পিনের থ্রি পিনের যে সকেটটা আছে, সরি প্লাগ ইনটা আছে, এটা কিন্তু তুমি এই সকেটে দিতে পারবা না, এটা কিন্তু তুমি পারবা না, তাই না? তার এটা কিন্তু ইনভ্যালিড। তো তোমার আগের কাজ যেটা, সেটা হচ্ছে থ্রি পিনের গুলাকে তুমি থ্রি পিনে দিতে পারতেছো কিনা। তার রিজন হচ্ছে তোমার একমাত্র থ্রি পিনকে থ্রি পিনেই দিতে পারবা, তারপরে যদি এক্সট্রা থাকে তখন তুমি সেটাকে টু পিনে দেওয়ার ট্রাই করো। আশা করি জিনিসটা বুঝছো, রাইট? মানে তোমার টার্গেট হচ্ছে আগে থ্রি পিনটাকে কভার করা, কারণ তোমার কাছে তুমি যদি আগে যদি টু পিন, তুমি যে আরেকটা এক্সাম্পল চিন্তা করো, ধরো তোমার কাছে একটা টু পিনের সকেট আছে, একটা হচ্ছে থ্রি পিনের সকেট আছে, আর তোমার কাছে একটা একটা থ্রি পিনের ডিভাইস আছে, একটা টু পিনের ডিভাইস আছে, এন্ড তোমার কাছে হচ্ছে ধরো একটা হচ্ছে টু পিনের আছে, আর একটা হচ্ছে ধরো তোমার থ্রি পিনের সকেট আছে। ওকে, এখন এটার মধ্যে যদি তুমি এরকম করো যে এই টু পিনটাকে আগে থ্রি পিনে দিয়ে দাও, রাইট? তাহলে একটা তো কানেক্ট হইলো, বাট তুমি কিন্তু এই টু পিনটাকে, মানে থ্রি পিনটাকে টু পিনে দিতে পারবা না। এটা কিন্তু থ্রি পিন, সো এটাকে তুমি টু পিনে দিতে পারবে না, রাইট? বাট এই টু পিনটাকে ঠিকই তুমি থ্রি পিনে দিতে পারছো, এই জন্য তুমি কয়টা ডিভাইস কানেক্ট করতে পারছো? একটা। বাট তুমি যদি অপটিমাইজ চিন্তা করো, যে অপটিমাইজ চিন্তা করো যে আমি যদি এইটা না করে, আমি যদি এই কাজটা করতাম যে আগে থ্রি পিনটাকে থ্রি পিনে দিয়ে দিলাম, তারপর এটাকে টু পিনে দেওয়ার ট্রাই করতেছি, তাহলে কিন্তু ওকে, তাই না? তাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম দুইটা কানেক্ট করতে পারতা। তাহলে আমার টার্গেট হচ্ছে আগে এই ডিভাইস গুলাকে দেখবো যে থ্রি পিনে দিতে পারতেছি কিনা। থ্রি পিনে, থ্রি পিন কয়টা আছে? দুইটা। আর ডিভাইস কয়টা? একটা। তাহলে আমি দুইটা ডিভাইস থেকে, দুইটা প্লাগ থেকে বা দুইটা সকেট থেকে একটাকে আমি কি করব? থ্রি পিনে দিয়ে দিব। বাট একটা থ্রি পিন কিন্তু এখন আমার কাছে এখন বেঁচে থাকবে, তাহলে এটা কিন্তু আমি এটার সাথে যুক্ত করে দিব, কারণ এটা কিন্তু টু পিন আমি ইউজ করতে পারবো, রাইট? তার মানে আমার এখন টু পিন হয়ে গেছে কয়টা? আলটিমেটলি কি দুইটা টু পিন হয়ে গেছে না? কারণ থ্রি পিনটাও কিন্তু আমি টু পিনের জায়গায় ইউজ করতে পারবো, রাইট? কারণ টু পিন মানে থ্রি পিন কিন্তু আমার কাছে এক্সট্রা একটা আছে, সো এটাকে আমি এখানে ইউজ করতে পারবো না? পারবো। এই দুইটাকে এখন আমি এই দুইটাতে কানেক্ট করবো, রাইট? তাহলে ফার্স্টে আমাকে কাউন্ট করতে হবে যে আমার কাছে একটু থ্রি পিন কয়টা আছে আর টু পিন কয়টা আছে, রাইট? সো আমরা যদি নিচের তাকে দেখি, আমরা যদি এটাকে দেখি, so ধরো এটাকে নিয়ে চিন্তা করি আমরা, দেখো তোমার এইখানে থ্রি পিন আছে কয়টা? এখানে দেখো তোমার থ্রি পিন আছে কয়টা? থ্রি পিন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা থ্রি পিন আছে, তাই না? এই ছয়টা থ্রি পিন থেকে তুমি চারটা থ্রি পিন আগে বসাবা। থ্রি পিন কেন বসাবা? কারণ থ্রি পিনকে টু পিনে ইউজ করতে পারবা, বা টু পিনকে তুমি থ্রি পিনে ইউজ করতে পারবা না, রাইট? তাহলে এই ছয়টা থ্রি পিন থেকে আমি কি করব? চারটাকে আমি থ্রি পিনে দিয়ে দিব। তার মানে আমার কাছে আরো দুইটা দুইটা থ্রি পিনের একটা সকেট থাকবে। এই তিনটার মধ্যে আমার কাছে সকেটই আছে দুইটা, তার মানে আমি কি করব? এই 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 তিনটা থেকে কয়টা সকেট কানেক্ট করবো? দুইটা কানেক্ট করবো। টোটাল কয়টা কানেক্ট করতে পারতেছি? চারটা থ্রি পিন কানেক্ট করতে পারতেছি, আর দুইটা হচ্ছে তোমার টু পিন কানেক্ট করতে পারতেছি। এই জন্য এটার আনসার হচ্ছে কত? সিক্স। এটার আনসার হচ্ছে সিক্স। ওকে, আশা করি বুঝতে পারছো। সো এখন এটা হচ্ছে আমরা কোডে কিভাবে করবো সেটা যদি একটু দেখি। আচ্ছা, সো কোডে করার যে ওয়েটা সেটা হচ্ছে, দেখো, আচ্ছা এখানে একটা আচ্ছা ঠিক আছে, আগে আমরা ইনপুটটা দেখি। তো ফার্স্টে হচ্ছে তোমার ইনপুট নিয়েছি এন, তারপর হচ্ছে P2, তারপর হচ্ছে P3। তো N হচ্ছে আমার ওই স্ট্রিং বা সকেট কয়টা আছে, আর P2 এবং P3 হচ্ছে তোমার কি বলে এটাকে, মানে কয়টা তোমার কাছে টু পিনের ডিভাইস আছে, কয়টা থ্রি পিনের ডিভাইস আছে, ঠিক আছে? তারপর স্ট্রিং নিছি। আচ্ছা, স্ট্রিংটা আমি একটা বড় সাইজের নিছি, ঠিক আছে? তো উপরে দেখো আমি এটাকে ডিফাইন করে রাখছি কনস্ট্যান্ট দিয়ে, এটা মানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে
জানোই ধ্রুবক মিন করে যে চেঞ্জ হবে না আর কি, মানে এটা ফিক্স টাইপের। এটা অনেক বড় নিছি, কিভাবে কেন বড় নিছি আমি তোমাকে একটু বুঝাই বলি। রিজনটা হচ্ছে মানে প্যারা লাগতেছিল ক্যালকুলেট করতে বসে বসা। মানে এন এর মান হইতে পারে তোমার 1 2 3 4 5 মানে 20,000, রাইট? হ্যাঁ, 20,000 হইতে পারে। তো 20,000 হইলে তোমার কাছে যদি সবগুলা থ্রি পিন দেয়, এরকম যদি থ্রি পিন দেয়, তাহলে 20,000, একটা থ্রি পিনের জন্য ক্যারেক্টার হচ্ছে 5টা, তাহলে 5 × 20,000, মানে এই পরিমাণ তোমার মানে প্রায় 10⁵টা মানে ক্যারেক্টার লাগবে, রাইট? আবার যদি টু পিন এবং থ্রি পিন যদি মিক্স করে দেয়, যেমন এখানে আবার সবগুলা টু পিন দিছে, আর প্রত্যেকটা টু পিন হচ্ছে 3টা করে ক্যারেক্টার দিছে, রাইট? মানে সকেট কিন্তু 5টা, এটা সত্যি কথা, কিন্তু সকেট গুলোকে মিন করার জন্য কিন্তু তোমার মানে স্ট্রিং এর যে ক্যারেক্টার এটা কিন্তু 2টা 3টা করে নিছে, তার মানে 3 × 5 = 15টা দিছে, রাইট? বাট এটা যদি এখন থ্রি পিন হইতো তাহলে 5 × 5 = 25টা নিত, তাই না? সো এটা হচ্ছে তোমার ক্যালকুলেট করা একটা মানে পেইন আর কি, যে আসলে কয়টা নিচ্ছে না নিচ্ছে, মানে কোনটা, মানে এটার মধ্যে আমাদের 2 এবং 3 এর কম্বিনেশন আছে। তো আমি কি করছি, এটা মানে সোজা একটা কি করছি হিসাব করছি, ওকে 10⁶টার বেশি তো হবে না। তো আমি এই এত সাইজের একটা বড় মানে কি বলে স্ট্রিং নিয়ে নিছি আর কি। ওকে, এটা লিমিট ম্যাটার করতেছে না এটা। তারপর স্ট্রিংটাকে স্ক্যান করছি। ওকে, এখন আমাকে ফার্স্টে কাউন্ট করতে হবে, ফার্স্টে আমাকে কাউন্ট করতে হবে যে আমার কাছে থ্রি পিন কয়টা আছে, টু পিন কয়টা আছে, এটা আমাকে কাউন্ট করতে হবে। বুঝতেছো? কারণ আগে তো আমাকে এখানে দেখতে হবে, ধরো এই যে এইটার কথা চিন্তা করো, আগে আগে তো আমাকে দেখতে হবে যে আমার টু পিন কয়টা আছে, থ্রি পিন কয়টা আছে, তাই না? সো এটা এটা যদি নেই তাহলে দেখো, এটা যদি আমি নেই, এটা নিয়েই দেখি আমার একটা মেইনটেইন করে দেখি। ওকে, সো এইখানে কি বলতেছে দেখো, যে তোমার আমি কিভাবে কাউন্ট করবো এটা একটু বলি। কাউন্ট করার ওয়েটা হচ্ছে, আমি ফার্স্টে দেখবো একটা ব্রেকেট আছে কিনা, এটা আমার 0তম ইন্ডেক্স, এটা ব্রেকেট আছে কিনা, এটা তো থাকবে ভ্যালিড, রাইট? ঠিক 0তম ইন্ডেক্সের পরে যদি আমার এইটা থাকে, মানে কোলনটা থাকে, তার মানে এইটা শিওর মানে টুপিন, এটা শিওর টুপিন। মানে আমি বারবার চেক করতে যাচ্ছি না, আগে আমি টুপিনটা সংক্ষেপে চেক করে ফেলতেছি, যে আমার ফার্স্টে যদি এই ব্র্যাকেটটা থাকে, ঠিক তার পরপরই যদি এই ব্র্যাকেটটা থাকে, মানে এই ডাবল মানে কোলনটা থাকে, তার মানে এখানে একটা টুপিন আছে, এটা একটা টুপিন, তাই না? আর যদি এই জায়গায় যদি এটা না থাকে, মাঝে যদি এটা না থাকে, তার মানে ওইটা কি ট্রিপিন, তাহলে ওইটা ট্রিপিন। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, তুমি যখন ধরো এটা 0, এটা 0, রাইট? তুমি যখন মেক শিওর করছো যে এখানে এটা নাই, কলনটা নাই, তার মানে এই পুরা এই জায়গাটা কি টুপিন ট্রিপিন না? এই পুরাটা কি ট্রিপিন না? ট্রিপিন হইলে পরবর্তীতে কি এই ক্যারেক্টারটা আবার চেক করার দরকার আছে? কারণ এই পুরাটা মিলিত তোমার ট্রিপিন, তাই না? তখন তুমি সরাসরি কোথায় এখানে চলে যেতে পারো না, এখানে, কারণ এই পুরাটা হচ্ছে তোমার কি ট্রিপিন, তাই না? আবার দেখো, তুমি যখন এখানে এসে দেখবা যে এখানে তোমার একটা ব্র্যাকেট আছে, ঠিক তারপরে একটা কোলন আছে, তার মানে তুমি বুঝছো যে এটা টুপিন। তা এইটা কি আর চেক করার দরকার আছে? নাই। তো তুমি ডিরেক্টলি এখান থেকে কি করবে, এখানে চলে যাবা না? কারণ এই পুরাটাই কি তোমার টুপিন, তাই না? তাহলে জিনিসটা কি হচ্ছে, তুমি যখন 0তে ছিলা আর তুমি বুঝতেছো এটা টুপিন বা থ্রিপিন, তা থ্রিপিন হলে কি করবা, 0 1 2 3, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5, তারপর তুমি ডিরেক্টলি 5-এ চলে যাবা, ডিরেক্টলি 5-এ চলে যাবা, রাইট? মানে 0 প্লাস তার সাথে 5 করে তুমি ডিরেক্টলি 5তম ইন্ডেক্সে চলে যাবা, রাইট? কারণ তুমি বুঝতেছো যে এটা পুরাটা হচ্ছে তোমার একটা সকেট, এটা চেক করার দরকার নেই, রাইট? আবার তুমি যখন ধরো এটা বাবা, যে তোমার এটার জন্য ধরো আমি এটাকে নিয়ে আসলাম, ওই যে এটাকে নিয়ে আসলাম বোঝানোর জন্য। ওকে, তাহলে এইখানে কি হচ্ছে দেখো, তুমি যখন দেখবা যে 0তে বা ধরো হচ্ছে তোমার এখানে এটা হচ্ছে তোমার 0, এটা 0 ইন্ডেক্স, রাইট? তো তুমি যখন দেখতেছো পরপরে একটা কোলন আছে, মানে হচ্ছে এটা টুপিন, মানে তুমি বুঝছো এটা টুপিন, তাহলে এইটাকে আবার এইটাকে তো চেক করার দরকার নাই, তাই না? তুমি বুঝতেছো এই পুরাটা মিলে একটা টুপিন ক্রিয়েট করবে, তাই না? এই পুরাটাই টুপিন, তাহলে তুমি ডিরেক্টলি কোথায় জাম্প করবা, এখানে চলে যাবে ইন্ডেক্সটাকে। কারণ এইগুলাকে তো আর চেক করে লাভ নাই, কারণ এটা তো একটা একটা সকেট, তাই না? আর তুমি তো আর এটা চেক করে লাভ নাই, কারণ এটা একটা সকেট, রাইট? তুমি দেখলে এখানে যাবা। তো এইটা কত, এটা হচ্ছে 0 1 2 আর হচ্ছে 3, এটা কত 3, তার মানে 0 + 3 যোগ করে তোমাকে 3-এ চলে যেতে হবে, রাইট? তার মানে তুমি যখন একটা ট্রিপিন পাচ্ছ, তখন তুমি 5 যোগ করে 5 ঘর আগায় যাবা, মানে 5তম বা তার 5তম যে ইন্ডেক্সটা ওখানে চলে যাবা। যখন তুমি 3টা পাচ্ছ, মানে তোমার যখন টুপিন পাচ্ছ, তখন তুমি 3 যোগ করে ঠিক তার সামনে 3 ঘর আগায় যাবা, কারণ তুমি জানো এই পুরাটাই কি হয়ে যাবে, আমার একটা টুপিন হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই সেম জিনিসটা দেখো আমরা হচ্ছে এখানে করছি। কাউন্ট P2 মানে হচ্ছে টু পিন কয়টা আছে তুমি কাউন্ট করো, কাউন্ট P3 মানে 3 কয়টা আছে কাউন্ট করো। দুইটাকে ফার্স্ট আমি 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে রাখছি যেন কাউন্ট গার্বেজ না হয়। আর আই শুরু করছে 0 তে, মানে স্ট্রিং এর মানে এরকম আর কি, 0তম ইন্ডেক্স থেকে 0তম। তো আমি চেক করছি যে দেখো, এই 0তম ইন্ডেক্স যেটা আছে এটা মানে প্রথমটা ফার্স্ট ব্র্যাকেট কিনা, মানে এরকম লেফট কিনা, রাইট? এটা যদি লেফট হয়, ঠিক তারপর পরে মানে I+1 মানে ঠিক তার সামনের ঘরটায়
মানে এটা যদি আই হয়, মানে ধরো এটা 0 হয়, আর ঠিক তার সামনের ঘরে যে একটা কোলন থাকে, মানে একতম ঘরে যে একটা কোলন থাকে, তার মানে আমি শিওর এটা হচ্ছে একটা টুপিন, আমি শিওর এটা একটা টুপিন হবেই। এই জন্য আমি কাউন্ট করছি কি টুপিন প্লাস প্লাস। ওকে, কারণ টুপিন যেটা আছে এটা কি প্লাস প্লাস, মানে একটা টুপিন পাইছি। আর টুপিন পাইলে কি বলছিলাম, জানি আমি টুপিন পাইলে একটা এরকম আছে, ঠিক এটাকে সামনের ঘরে আমাকে বলতে হয় যে এখানে আসতে হবে, এখানে আসতে হবে, রাইট? সো এইখানে যেহেতু আসতে হবে, আমি কি আই প্লাস ইকুয়াল টু 3 করে দিচ্ছি, মনে আছে যেখানে বলছিলাম আই প্লাস ইকুয়াল টু 3, মানে ডিরেক্টলি এই ঘরে চলে যাবো, পরের সকেটের ঘরে চলে যাবো, এই ঘরে চলে আসবে। ঠিক আছে, সো এই জিনিসটা সেম, আমি পরের ঘর চলে আসছি। আর যদি টুপিন না হয়, মানে তোমার আইতে এটা আছে ঠিক আছে, কিন্তু পরের ঘরে কলন না থাকে, তার মানে আমি শিওর এটা হচ্ছে একটা থ্রি পিন, একদম পুরো শিওর এটা থ্রি পিন। তা থ্রি পিন হলে কাউন্ট থ্রি পিন করছি, দেন হচ্ছে তোমার আই প্লাস 5 করে দিচ্ছি। ওকে, 5 ঘর সামনে আগায় গেছি কেন, এই যে এখানে যেটা বললাম, এটা পাওয়ার পরে ঠিক আমি সামনে 5 ঘর আগায় গেছি। ওকে, সো আমার টু পিন এবং থ্রি পিন কাউন্ট করা শেষ, রাইট? সো আমার টু পিন এবং থ্রি পিন কাউন্ট করা শেষ। এখন এটা হচ্ছে প্রিন্ট করে দেখছি, আমি যেটাকে তোমাকে কমেন্ট আউট করে দেখাই। এটা হচ্ছে আমি, ধরো আমার হচ্ছে স্ট্রিং যদি এটা নিয়ে আসি এখান থেকে, ধরো এটাকে আনলাম, তাহলে আমি আসলে কাউন্ট করে দেখছি, মানে ভেঙে ভেঙে করা যেটাকে বলে। আমি রান করলে দেখবো যে আমার, দেখো একটা টু পিন আছে আর দুইটা থ্রি পিন আছে, দেখছো পারফেক্টলি আসতেছে, দেখো পারফেক্টলি আসতেছে, তার মানে আমার কাউন্টটা ঠিক আছে, আমার ওই পর্যন্ত, মানে আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ঠিকঠাক ভাবে কাউন্ট করতে পারতেছি, রাইট? এটা বাদ, এটা কমেন্ট করে দিন, এটা লাগবে না, এটা আমি নিজে চেক করার জন্য দেখছি, ঠিক আছে? তো তুমি যখন এরকম কোড করবা, পুরোটা একবারে করা ট্রাই করবা না, আগে হচ্ছে ভেঙে ভেঙে করবা, যে আগে দেখো এইটুকু ঠিকভাবে করছো কিনা, তারপর অন্যটা, ঠিক আছে? এবার তুমি ক্যালকুলেশনটা বুঝো, ক্যালকুলেশনটা কি হবে, ক্যালকুলেশন ফার্স্ট হবে কি বলছিলাম, আগে থ্রি পিন গুলো আমি কানেক্ট করা ট্রাই করি, আগে থ্রি পিন গুলো কানেক্ট করা ট্রাই করি, ঠিক আছে? সো আমি দেখতেছি কাউন্ট থ্রি, মানে তিন পিনের সকেট আমার কাছে কয়টা আছে। এখন ধরো আমার কাছে তিন পিনের সকেট আছে 4টা, বাট আমার কাছে ডিভাইস আছে 6টা, থ্রি পিনের ডিভাইস আছে 6টা, তাহলে আমি কয়টা কানেক্ট করতে পারবো? তুমি আমাকে বলো যে আমার কাছে যদি তিন পিনের সকেট থাকে 4টা, বাট আমার কাছে ডিভাইস আছে 6টা, তাহলে কি ওটা মাত্র 4টে কানেক্ট করতে পারবো না? থ্রি পিনের বাকি দুটো এখানে কানেক্ট করতে পারবো? পারবো না। তো আমি চেক করছি, এটাকে বলতে তোমার টার্নারি অপারেটর, এটা বলে টার্নারি, টার্নারি আছে, ইফেস লেখলে আসলে কোডটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? ইফেস লিখছিলাম, আহ, হ্যাঁ ইফেস দিয়ে করছিলাম, বাট এটার সময় বড় হয়ে যায়, হিবিজিবি দেখা যায়। সো আমরা হচ্ছে টার্নারি ইউজ করি, সেটা কি, মানে কাউন্ট পি3 এটা যদি কম হয়, যেমন এখানে এটা হচ্ছে তোমার কাউন্ট, এটা হচ্ছে ধর কাউন্ট, এটা হচ্ছে ধর কাউন্ট, রাইট? এটা তোমার কাউন্ট, আর এটা হচ্ছে তোমার ডিভাইস, থ্রি পিন ডিভাইস। ওকে, দেখ ডান পাশে লিখতেছি, এখানে দেখো। এখন কাউন্ট যদি থ্রি পিন যদি কম হয়ে যায়, হ্যাঁ কাউন্ট যদি কম হয়, তো আমার পি3 থেকে, মানে পি3 কোনটা ছিল, ডিভাইস ছিল না? তো ডিভাইসের থেকে যদি পি3 কম হয়ে যায়, তাহলে আমি ইউজ করতে পারবো কোনটা, এই কাউন্ট গুলো 4টাই মাত্র ইউজ করতে পারবো না, কারণ আমার তো সকেটই কম, আমার তো পিনই কম, তাই না? তো এই জন্য এটা, আর যদি এরকম হয় তোমার সকেট আছে 6টা বা ডিভাইস আছে 4টা, তাইলে কি লিখছি, পি3 মানে কি, মানে আমি ডিভাইস 4টা ডিভাইস ইউজ করতে পারবো, ডিভাইস 4টা ইউজ করতে পারবো। বুঝতে পারছো, রাইট? তুমি জিনিসটা দেখো, এটা হচ্ছে এরকম ভাবে কাজ করে, মানে এটা চেক করতেছে মানে সত্যি কিনা যে আমার কাউন্ট থ্রি কি ছোট কিনা। যদি কাউন্ট থ্রি ছোট হয় তাহলে আগে ছোট, মানে এটা হচ্ছে তোমার এইভাবে কাজ করছে, যদি দেখাই তোমাকে, এ লেস দেন বি, এরকম লিখলাম, তাহলে এ লেস দেন বি এই কথাটা যদি সত্যি হয়, এইটাকে আমি বলি ট্রু, ট্রু আমি এখানে যা করতে চাই, আর ডান পাশেটা বলি ফলস হলে যা করতে চাই। ওকে, ফলস হলে যা করতে চাই, তাহলে দেখো এ যদি লেস দেন বি হয়, তাহলে এ যদি ছোট হয়, তাহলে আমি ছোটটা নিতে চাইলে কি করবো, এখানে এত ছোট তাহলে ছোটটা দিও, আর যদি এ ছোট না হয় তাহলে নিশ্চয়ই বি ছোট, তো বি ছোট হলে আমি ডান পাশে, ঠিক আছে? সো এইখানে কি করছে, সেম কাজটা করছি, কাউন্ট থ্রি মানে আমার ডিভাইস সকেটের সংখ্যা যদি কম হয়, তাহলে যে কয়টা সকেট আছে এই কয়টা ইউজ করতে পারবো, তাই না? আর যদি ডিভাইসের সংখ্যা কম হয়, তাহলে আমি ডিভাইস গুলাকে, রাইট? তার মানে ইউজ, মানে থ্রি পিনের কয়টা ইউজ করতে পারবে, এটা আমি বের করে নিচ্ছি, থ্রি পিনের জন্য কয়টা ইউজ করতে পারবো। এখন এখান থেকে দেখা তো থ্রি পিনের কয়টা ইউজ করতে পারবো, সো আমি থ্রি পিনের ইউজ করতে পারবো হচ্ছে ইউজ 4টা, আর এক্সট্রা থাকবে কয়টা, এক্সট্রা থাকবে হচ্ছে 2টা, তাই না? এক্সট্রা থাকবে 2টা, দেখো কাউন্ট ছিল কয়টা, 6টা, কাউন্ট ছিল কয়টা, 6টা, আর ইউজ করছি কয়টা, 4টা, তার মানে বিয়োগ করলে কয়টা রিমেনিং টা থেকে যাবে না, এক্সট্রা কয়টা রিমেনিং থাকবে না, দুইটা, ওই দুইটা থেকে যাবে। আমি রিমেনিংটা কেন বের করছি, কারণ এই রিমেনিং গুলাকে ছিল আমি আবার টু পিন ইউজ করতে পারবো, রাইট? আমি যুক্ত করে টু পিন ইউজ করতে পারবো, তাহলে আমার টোটাল টু পিনের সকেট এখন কয়টা আছে আমার কাছে, টোটাল টু পিনের সকেট কয়টা আছে, আগের যে কয়টা কাউন্ট করে পাইছি টু পিনের, প্লাস রিমেনিং যে কয়টা আছে, মানে এখানে রিমেনিং আছে কয়টা, দুইটা, এই দুইটাকে আমি ইউজ করতে পারবো, প্লাস এখানে কাউন্ট করে কয়টা পাইছি না একটা, তার মানে আমার কাছে টোটাল ধরো 3টা টু পিন আছে, তাই না? এটা কাউন্ট করে ফেলছি। এখন আমি দেখতেছি টু পিনের থেকে পি2 থেকে ছোট কিনা টু পিন, জিনিসটা কি, এখন ধরো তোমার কাছে টু পিন আছে হচ্ছে পিন টু, এরকম আছে টু পিনের সকেট আছে ধরো 10টা, বা তোমার কাছে ডিভাইস আছে টু পিনের 2টা, তাহলে এই 10টা কাউন্ট করে কি লাভ আছে? সো আমি চেক দিছি,
টোটাল টু পিন যদি কম হয় তাহলে ওই কয়টা টু পিন ইউজ করতে পারবা। কিরকম? ধরো তোমার কাছে টু পিনের সকেট আছে 4টা আর ডিভাইস আছে 6টা, তাহলে কয়টা টু পিন ইউজ করতে পারবা? 4টাই টু পিন ইউজ করতে পারবা সর্বোচ্চ, কারণ সকেটই কম। So আমি দিচ্ছি টোটাল টু পিন যদি আমার ডিভাইসের থেকে কম হয় তাহলে যে কয়টা সকেট আছে সেই কয়টা ইউজ করতে পারবো, আর যদি ডিভাইসই কম হয় তাহলে যে কয়টা ডিভাইস আছে তবে সেই কয়টা ইউজ করবো, তাই না? তাহলে থ্রি পিন কয়টা ইউজ করছি এখানে পাইছি, আর টু পিন কয়টা ইউজ করছি এখানে পাইছি। তাহলে আমার অ্যান্সারে কি যাবে? টু পিন কয়টা ইউজ করতে পারতেছি আর থ্রি পিন কয়টা ইউজ করতে পারতেছি। ঠিক আছে, এই দুটা যোগ করলে আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। ওকে, তো আমরা চাইলে এইটার জন্য অ্যান্সারটা একটু বাই করে দেখতে পারি। দেখো আমি যে পিন করে দেখি একটা একটা করে, ইউজ পিন থ্রি এটা যদি আমরা দেই পার্সেন্টলি, তাহলে দেখো এটা হচ্ছে ইউজ পিন থ্রি, আর নিচে বললাম হচ্ছে র্যাম পিন কয়টা বাকি আছে, রিমেনিং আছে। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হবে তুমি আসলে দেখতে পারবা যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। আর এখানে তারপরে দেখতে পারবে যে টোটাল কয়টা পিন ইউজ হয়েছে বা টোটাল আছে, টোটাল পিন টু কয়টা আছে। ওকে, এই জিনিসটা একটু দেখাই। ওকে, যদি রান করি, দেখো আমার থ্রি পিন করা এটাকে ধরো এখানে ইয়ে করে দিই। আমার কাছে থ্রি পিন কয়টা ছিল? থ্রি পিন হচ্ছে দুইটা, উপরে দেখো থ্রি পিন কয়টা, দুইটা, আর টু পিন কয়টা, একটা, রাইট? বাট আমার কাছে থ্রি পিনের ডিভাইস আছে কয়টা? থ্রি পিনের ডিভাইস আছে একটা। যেহেতু ডিভাইস আছে একটা, তাহলে আমি থ্রি পিন ডিভাইস ইউজ করতে পারছি কয়টা? একটা, রাইট? আর রিমেইনিং থ্রি পিন কয়টা থাকবে তাহলে? মানে আমার কাছে দুইটা টিপিনের মানে থ্রি পিনের সকেট ছিল, তার মধ্যে একটা থ্রি পিনটা আমি ইউজ করছি, আর বাকি আছে কয়টা? একটা, রাইট? তো এই একটা থ্রি পিন এই আর একটা টু পিন মিলে কি দুইটা টু পিন হয়ে গেছে না, রাইট? এই দুইটা টু পিনের মধ্যে আমি এই দুইটা টু পিনের ডিভাইস আমি ইউজ করতে পারি। বুঝতে পারছো? এই জন্য টোটাল আমি তিনটাকেই ইউজ করতে পারতেছি। সো বেসিক্যালি হচ্ছে ম্যাথের একটা ক্যালকুলেশন ছিল আর কি, ভালো। আশা করি বুঝতে পারছো। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার, এটাকে আমরা কমেন্ট করে দিই, এটা হচ্ছে আমাদের লাগবে না। কপি করি, কপি করে হচ্ছে সাবমিট করি, টেস্ট করলাম আগে। আইও স্ট্রিম, আচ্ছা কিছু একটা ভুল দেখাচ্ছে এখানে, কম্পাইলেশন এরর। এই চলছে, submit করি। আপনি গ্যাসে কি করছি, এখন তো কোনো ভুল দেখাচ্ছে না। ও আচ্ছা, হ্যাঁ ওকে, সরি, বুঝতে পারছি। এন্ড অপারেটর, হ্যাঁ, সি প্লাস প্লাস এন্ড লেখা যায় ডিরেক্টলি। আরো কোথাও এরর আছে? না, আর কোথাও error নেই। So, এবার সাবমিট দিয়ে দেখি যে কোথায় গিয়ে এরর দেখায়। প্রবলেমটা ছিল হচ্ছে তোমার এই যে এখানে, মানে এই এন্ড কে সি প্লাস প্লাস এইভাবে এন্ড লেখা, ঠিক আছে, আর কিছু না। সো এটা অ্যাকসেপ্টেড, আশা করি সবাই বুঝতে পারছো। এবার যদি আমরা নেক্সটটা ট্রাই করি। সো নেক্সট এখানে কি বলছে? দা সিঙ্গারা সিন্ডিকেট অফ চাঙ্গাও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, সিঙ্গারা নিয়ে সিন্ডিকেট শুরু করছে। It is lunch hour at Changao International University, and Mama is at the counter. Francis is frying his legendary 5 টাকা সিঙ্গারাস. The queue is stretching ওকে অনেক কিছু বলছে। The Mama starts the day with zero money in his cash box. তার ক্যাশ বক্সে কোনো টাকা নাই। There are n students in the queue, and each student wants to buy exactly one সিঙ্গারা। আচ্ছা, সো মামা প্রথম জন মানে ডেটা শুরু করছে, দিনটা শুরু করছে সিঙ্গারা বেচা, তখন তার ক্যাশ বক্সে কোনো টাকা নাই। এন্ড এনটা স্টুডেন্ট লাইনে দাঁড়ায় আছে, এন্ড প্রত্যেকে একটা করে সিঙ্গারা কিনবে। ওকে, এন্ড সিঙ্গারার দাম কিন্তু 5 টাকা, লেজেন্ডারি 5 টাকা সিঙ্গারা বলে দিছে। বাট সিআই স্টুডেন্ট আর নোটোরাস ফর ক্যারিং অনলি স্পেসিফিক ডমিনেশন, বাট তাদের কাছে মানে যে টাকাগুলা ক্যারি করতেছে, মানে ডমিনেশন বলতে টাকা যেগুলো তারা ক্যারি করতেছে এগুলো খুবই স্পেসিফিক আর কি। তারা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট ক্যারি করতেছে। ঠিক আছে, দ্য আইথ স্টুডেন্ট ইন দ্য কিউ হ্যাজ আ সিঙ্গেল নোট অফ ডমিনেশন এআই। মানে আমি যদি এনটা স্টুডেন্ট চিন্তা করি এবং আইতম যে স্টুডেন্টটা আছে তার কাছে হচ্ছে তোমার কি আছে, মানে এআই নোটটা আছে। মানে ধর 50 টাকার একটা নোট আছে বা 10 টাকার একটা নোট আছে, এটা নিতে। তো মামা সার্ভ দ্য স্টুডেন্ট এক্স্যাক্টলি ওয়ার্ডার দে স্ট্যান্ড ইন দ্য কিউ, মানে যেভাবে তার লাইনে দাঁড়াইছে সেইভাবেই সে নিবে। ধর সিনিয়র এসে সামনে যেতে পারবে না, একটা ব্যাপার আর কি। মামা খুবই সিরিয়াস। টু কিপ দ্য কিউ মুভিং হি মাস্ট অ্যাডাপ্ট টু দ্য ফলোইং রুলস। ওকে, এটা তারা ফলো করতে হবে কি? ইমিডিয়েট মানে ইমিডিয়েট সার্ভিং, মামা মাস্ট রিটার্ন দ্য এক্সাক্ট চেঞ্জ ইমিডিয়েটলি আপন রিসিভিং স্টুডেন্ট নোট। মানে যে কিনছে তার সাথে সাথে মামার টাকাটা ফেরত দিতে হবে। মানে ধরো কি একজন 50 টাকার নোট দিয়ে একটা সিঙ্গারা কিনছে,
তাহলে বাকি 45 টাকা তারা সাথে সাথে ফেরত দিতে হবে, ঠিক আছে? নোট রিসাইক্লিং, এভরি নোট মামা রিসিভ ইজ এডেড টু ক্যাশ বক্স এন্ড ক্যান বি ইউজড টু মেক চেঞ্জ ফর এনি স্টুডেন্ট ফার্দার ব্যাক ইন দ্য কিউ। ওকে, এটা মিন করতেছে যে তোমার আহ ধরো তুমি 5 টাকার একটা সিঙ্গারা কিনছো, তাহলে মামার ক্যাশে কিন্তু 5 টাকা আসবে, থাকবে, ঠিক আছে? মানে এটা বলছে যে এভরি নোট মামা রিসিভ এডেড টু দ্য ক্যাশ বক্স, মানে যে কয়টা রিসিভ করে তার ক্যাশ বক্সে থাকবে, রাইট? ধরো তুমি 5 টাকার একটা সিঙ্গারা খাইছো, এটা তার ক্যাশ বক্সে একটা 5 টাকার নোট থাকবে। তারপর আরেকজন এসে 10 টাকার সিঙ্গারা খাইছে, 10 টাকার সিঙ্গারা তো খাবে না, এক্সাক্টলি যদি একটাই কিনবে, তার মানে 5 টাকা খাইছে, আর 5 টাকা কিন্তু মামা চাইলে এখন ক্যাশ বক্সে ফেরত দিতে পারবে, ঠিক আছে? বাট এমন যদি হইতো যে প্রথমেই আইসা কেউ আইসা তোমার একটা 10 টাকার সিঙ্গারা খাইছে, এখন কিন্তু মামায় 5 টাকা ফেরত দিতে পারবে না, কেন? তার মামার ক্যাশ বক্সে তো টাকাই নেই। বুঝতে পারছো? এটা বলছে। তো ইফ এট এনি পয়েন্ট মামা ক্যান নট প্রোভাইড দ্য এক্সাক্ট চেঞ্জ দ্য লস ইজ প্যাশেন্স, সাউথ মামা খুচরা নাই, মানে এমন হইলো যে তোমার একটা টাইম আইসা আমার তো অনেকগুলো স্টোর মাঝখানে আইসা ভাঙতে দিতে পারতাছে না, এরকম হইলে তখন সে চিল্লায় উঠবে, ধৈর্য কম তো চিল্লায় উঠবে, না মামা যাও, খুচরা নাই, নো চেঞ্জ। খুব ভালো। Given the sequence of notes students are holding, determine if Mama can successfully serve everyone in the queue without closing the shop. Okay. তার মানে মামা দোকান বন্ধ করার আগে যত স্টুডেন্ট দাঁড়ায় আছে সবাইকে আরামসে সার্ভ করতে পারবে কিনা, এটা আমার কাছে জানতে চাচ্ছে, ঠিক আছে? ফার্স্ট লাইন একটা টি থাকবে, টি মানে হচ্ছে নাম্বার অফ টেস্ট কেস, এটা অলরেডি আমরা দেখছি যে টেস্ট কেস বলতে কি মিন করে। দেন ফার্স্ট লাইন করতে এন, এন মানে হচ্ছে নাম্বার অফ হাংরি স্টুডেন্ট কিউ লাইনে যারা দাঁড়ায় আছে। তারপর তোমার A1 A2 আর A1 দেওয়া থাকবে। এটা অ্যাকচুয়ালি মিন করতেছে ডোমিনেশন অফ দ্য ব্যাংক নোটস, তাদের কাছে টাকাগুলো থাকবে এটা অবশ্যই 5, 10, 20 এবং 50-এর মধ্যেই হবে, কারণ তাদের এর এর বাহিরে আর কারো কাছে কোনো নোট নাই আর কি। ইট ইজ গ্যারান্টি দ্য সাম অফ দ্য, ওকে বলতেছে সবগুলা টেস্ট মিলে এত বেশি হবে না। আচ্ছা, এটা ভালো। ফর হিজ টেস্ট কেস আউটপুট ইয়েস, ইফ মামা ক্যান সার্ভ এভরিওয়ান, যদি সবাইকে সার্ভ করতে তাহলে ইয়েস, আর যদি কারো একজনকেও সার্ভ করতে না পারে, 10 জন আছে 9 জনকে সার্ভ করছে তাও হবে না, তার সেক্ষেত্রে বলতে হবে তোমাকে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। ফার্স্টে 3 দেওয়া আছে, মানে হচ্ছে তোমার 3 জন স্টুডেন্ট, রাইট? তো 3 জন স্টুডেন্টকে সার্ভ, সরি সরি 3টা টেস্ট কেস আছে। দেন এন এর মান হচ্ছে 3, মানে 3 জন স্টুডেন্ট আছে। প্রথম জনের কাছে 5 টাকা নিয়ে আসছে সিঙ্গারা খাইতে, পরের জন 10 টাকা আনছে সিঙ্গারা খাইতে, তারপর 20 টাকা আনছে সিঙ্গারা খাইতে, ঠিক আছে? তো আমরা যদি এটা কপি করে নিয়ে যাই, এটা দেখি তো এটা কি আসলে পারবে কিনা। দেখো, মামার ক্যাশ বক্সে কোনো টাকা নাই, মামার ক্যাশ বক্স ফাঁকা, মাত্র সিঙ্গারা বানাইতেছে। তো একজন এসে 5 টাকার একটা সিঙ্গারা খাইছে, তার মানে মামার ক্যাশ বক্সে একটা 5 টাকা যাবে, and মামা তার সাকসেসফুলি সার্ভ করতে পারবে, তার কোনো ফেরত দেওয়ার দরকার নেই। পরের একজন এসে 10 টাকা দিয়ে সিঙ্গারা খাবে, খাইতেই পারে, কিন্তু সমস্যা হইতেছে সে কি তার 5 টাকা কিন্তু ফেরত দিতে হবে, কারণ একটা সিঙ্গারাই খাবে। আমার কিন্তু এখানে বলে দিছে যে তোমার এক্স্যাক্টলি একটা, এই যে দেখো এখানে বলছে যে এভরিওয়ান বাই এক্স্যাক্টলি ওয়ান সিঙ্গারা, তার মানে 5 টাকা দিয়ে একটা একজনে কিনবে, ঠিক আছে? ওকে, 5 টাকা তার মামার কিন্তু এখন কিন্তু নোটে মানে বক্সে কিন্তু 5 টাকা, তার মানে এই 5 টাকাটা মামা পরে দিয়া দিবে, তখন মামার ক্যাশ বক্স ফাঁকা, আর মামার ক্যাশ বক্সে চলে আসবে 10 টাকা, তার মানে মামার 10 টাকা কিন্তু আর্নিং হয়ে গেছে, রাইট? পরে একজন 20 টাকা নিয়ে আসছে, আসার পরে সে একটা সিঙ্গারা খাইছে, মামার তার ফেরত দিতে 15 টাকা, বা তার ক্যাশ বক্সে আছে কিন্তু 10 টাকা, সে কি ফেরত দিতে পারবে? পারবে না। যেহেতু মামার পারবে না, তার মানে মামা ধৈর্য হারাবে, ধৈর্য হারা চিল্লায় উঠবে যে না আমার কাছে খুচরা নেই। ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে এটার অ্যান্সার কি হবে? নো। এটার অ্যান্সার হবে নো, তার কারণ তার কাছে খুচরা নাই। ওকে, আর এটার জন্য যদি দেখি, এটার জন্য কি হবে তাহলে? ওকে, এটার জন্য হচ্ছে মামা কি করবে, ফার্স্টে একটা সিঙ্গারা বিক্রি করবে, বিক্রি করলে তার ক্যাশ বক্সে একটা 5 টাকার কয়েন আসবে। ওকে, সে আরেকটা সিঙ্গারা বিক্রি করবে, তার ব্যাংকে আরেকটা 5 টাকার কয়েন। ওকে, সে একজন 10 টাকা সিঙ্গারা খেয়েছে, খাইতেই পারে, সে কি 5 টাকা ফেরত দিতে পারবে? অবশ্যই পারবে, তারই খারাপ। তার মানে মামায় ওরে কি করবে, মামায় ওরে 20 টাকাতে ফেরত দিয়ে দিবে, 5 টাকা ফেরত দিয়ে দিবে, আর 10 টাকা তার নোটে চলে আসবে। তার মানে দেখো তার পকেট এখন কত আছে, তার পকেট এখন 15 টাকা আছে, তাই না? কারণ সে 3টা সিঙ্গারা সাকসেসফুলি বিক্রি করতে পারছে, 15 টাকা তার ব্যাংকে চলে আসছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে ইয়েস। ওকে, এটাও যদি আমরা দেখি এটা সে পারবে কিনা। ওকে, এই জিনিসটা যদি আমরা দেখি সে পারবে কিনা। সে হচ্ছে একটা বিক্রি করবে, তার ব্যাংকে 5 টাকা আসবে, আরেকটা বিক্রি করবে, আরেকটা বিক্রি করবে, আরেকটা বিক্রি করবে, তাহলে তার এখানে 5, আরেকটা 5, আরেকটা 5, 20 টাকা চলে আসবে। Then আরেকটা সে 20 টাকা দিয়ে কিনতে আসতে, 20 টাকা দিয়ে কিনতে আসে কি 15 টাকা ভাঙতে দিতে পারবে? অবশ্যই পারবে। কিভাবে পারবে? কারণ ঠিক আছে, তার কাছে 3টা মানে 5 টাকার নোট আছে, সে কিন্তু দিতে পারবে, রাইট? সে কিন্তু দিতে পারবে। ওকে, তো যেহেতু দিতে পারবে তার মানে এটা অ্যান্সার হচ্ছে ইয়েস, কারণ সবাইকে দিতে পারবে। ধরো এটা এরকম না থেকে যদি এরকম থাকতো, ধরো এটা হচ্ছে তোমার 5 না থেকে এটা ধরো 10, এখন দেখো তো এটাও কি তাহলে মামা দিতে পারবে?
চিন্তা করে দেখো তো, এটা কি পারবে? মানে আরেকটা কেস চিন্তা করতেছে, দেখি পারে কিনা। 5 টাকা একটা বিক্রি করবে, মামার কাছে 5 টাকা থাকবে। 5 টাকা আরেকটা বিক্রি করবে, মামার কাছে 5 টাকা থাকবে। 5 টাকা আরেকটা বিক্রি করবে, মামার কাছে 5 টাকা। ওকে, কারণ তারা ফেরত দিতে হবে না। এখন মামা একটা 10 টাকা বিক্রি করছে, তার 10 টাকা মানে 5 টাকা মানে একটা বিক্রি করছে, তারে তো আরো 5 টাকা ফেরত দিতে হবে, তার কি 5 টাকা আছে? অবশ্যই আছে। তো মামাই তারা 5 টাকা ফেরত দিবে, আর হচ্ছে 10 টাকা তার ক্যাশ বক্সে রাইখা দিবে। আরেকজনের এখন 20 টাকাতে খাইছে, খাওয়ার পর তার 15 টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে? 15 টাকা কি ফেরত দিতে পারবে? দেখো তো পারবে কিনা। অবশ্যই পারবে। কিভাবে? একটা 10 টাকা দিবে, একটা 5 টাকা দিয়ে দিবে, তার মানে মামা হচ্ছে তাকে এই দুইটা নোট দিয়ে দিবে। এই দুইটা নোট আমার কমে যাবে এখান থেকে, বক্স থেকে, আর বক্সে চলে আসবে 20 টাকা। তাহলে দেখো টোটাল 25 টাকার আমার মানে যে সেল, এটা কিন্তু চলে আসছে আমার এখানে। তার মানে এক্সাক্টলি যদি সে এটা দিতে পারে, তাহলে কিন্তু এটা চলে আসবে। বুঝতে পারছেন? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এটা সলভ করবো কেন? এটা সলভ করা খুব ইজি, ঠিক আছে? সেটা হচ্ছে জিনিসটা জাস্ট আমরা এখানে যা করছি তাই। প্রথমত হচ্ছে যে আমি দেখবো, দেখো, যদি ক্যাশ বক্সে 5 টাকা আসে, প্রথমে যদি 5 টাকা আসে, এখন দেখো 5 টাকা আসলে আমি যা সেটা ডিরেক্টলি আমার ক্যাশ বক্সে 5 টাকা জমা রাখবো। ধর আমার কাউন্টার রাখলাম, একটা কাউন্টার, কাউন্ট 5, এটা সমান হচ্ছে 0। যখনই একটা 5 টাকা আসবে, তখন আমি তার 5 টাকা একটা সেল করে দিই, একটা কাউন্টার বাড়াই দিই, মানে আমার কাছে 5 টাকার একটা নোট আছে, আমি সেল করছি, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার। ধর আরেকটা আসছে, আমি কাউন্ট আবার বাড়াই, দুইটা আছে, আবার 5 আসছে, আমি কাউন্ট আবার বাড়াই, ঠিক করে দিই, কিন্তু আমার কাছে ক্যাশ বাড়তেছে, রাইট? যখন 10 টাকার নোট আসবে, এই জিনিসটা বুঝো, যখন 10 টাকার নোট আসবে, তখন আমাকে কি করতে হবে? তখন কিন্তু আমাকে আগে দেখতে হবে, সেল তো করছি, করতেই পারি, আমার কাছে সিঙ্গারাটা আছে, কিন্তু আমাকে দেখা লাগবে তার ফেরত দেওয়ার জন্য একটা অ্যাটলিস্ট 5 টাকার নোট আছে কিনা। এটা কিন্তু আমাকে দেখতে হবে, এটা কিন্তু আমাকে চেক করে দেখতে হবে যে এটা অ্যাটলিস্ট আছে কিনা। যদি থাকে, যদি থাকে, তার মানে সেলটা আমি করতে পারবো, আর নাহলে পারবো না, কারণ তার আমি ভাঙতে দিতে পারবো না। হ্যাঁ, ধরো আমার কাছে 10 টাকার নোট দিছে, কিন্তু আমার কাছে 5 টাকার নোট নাই, তার মানে তো আমি তার ভাঙতে দিতে পারছি না, তার মানে আমার মাথা গরম হয়। ঠিক আছে, তার মানে যখনই 10 টাকা আসবে, আগে চেক দেওয়া লাগবে যে আমার কাছে 5 টাকার কোনো ভাঙতি আছে কিনা। যদি থাকে তাহলে আমি দিতে পারবো, আর নাহলে পারবো না। ওকে, একটা চেক গেল, গুড। এবার 20 টাকার কথা চিন্তা করো, ধরো 20 টাকাতে একটা মানুষ কিনছে, কেনার পরে তাকে কিন্তু কত ফেরত দিতে হবে? তাকে কিন্তু আমাকে 15 টাকা ফেরত দিতে হবে, তাকে হচ্ছে 15 টাকা ফেরত দিতে হবে, রাইট? এখন এখানে কিন্তু আবার ঝামেলা আছে। ঝামেলাটা কি? ধরো 15 টাকা ফেরত দিতে গিয়া তুমি কি করতে পারো? ধরো 15 টাকা ফেরত দিতে গেছে, ধরো 15 টাকা ফেরত দিতে গেছে, এখন 15 টাকা ফেরত দেওয়ার কি কি ওয়ে আছে? তোমার কাছে 3টা 5 টাকার নোট থাকলে তুমি 3টা 5 টাকার নোটও দিতে পারো। হ্যাঁ, আবার ধরো তোমার কাছে 5 টাকার নোট 3টা নাই, তাহলে তুমি চাইলে কিন্তু এইটাও করতে পারো, যে একটা 10 টাকার নোট দিতে পারো, আর একটা 5 টাকার নোট দিতে পারো, রাইট? তুমি কিন্তু যে কোনো ওয়েতে তারা ভাঙতি দিতে পারবে, বাট এর বাহিরে তো আর দিতে পারবা না। তার মানে তোমার কাছে দেখো, 20 টাকার জন্য এই কম্বিনেশনটা হইতে হবে, 20 টাকার জন্য। বুঝতে পারছো? ওকে, 20 টাকার জন্য তোমাকে হয়তো 3টা 5 টাকার নোট দিয়ে ফেরত দিতে হবে, অথবা অথবা তোমাকে 10 টাকা আর হচ্ছে 5 টাকা ফেরত। ওকে, এবার 50 টাকা নোটের কথা চিন্তা করো, এটা অনেকটা ঝামেলা, ব্যাপার, এটা নিয়ে আসলে অনেক টেনশন করতে হবে। 50 টাকা নোটের ক্ষেত্রে তোমাকে ফেরত দিতে হবে তাকে 45 টাকা, রাইট? 45 টাকা। ওকে, 45 টাকা ফেরত কেমন দিবা? অনেক ভাবে দেওয়া যায়, আর এখন তো বিপদে পড়ে যাবা। যেমন ধরো, তুমি চাইলে দুইটা 20 টাকার নোট দিতে পারো, যদি তোমার কাছে থাকে। যেমন যদি তুমি এটা যদি সেল করতে হয়, 20 টাকা নোট আসতেই পারে তোমার কাছে, আসতে পারে না? ধর 20 টাকা সেল করো, তো 20 টাকার নোট থাকতে পারে। তুমি দুইটা 20 টাকার নোট, একটা 5 টাকার নোট, কিভাবে তুমি দিতে পারো তাকে ভাঙতি। আবার তোমার কাছে ধরো দুইটা 20 টাকার নোট নাই, তাহলে তুমি একটা 20 টাকার নোট, দুইটা 10 টাকার নোট, আর একটা 5 টাকার নোট, এটাও দিতে পারো। ওকে, এটা দিতে পারো। আবার তুমি চাইলে একটা 20 টাকার নোট, একটা 10 টাকার নোট, 3টা 5 টাকার নোট, তুমি এটাও চাইলে দিতে পারো, রাইট? আবার দেখো, তুমি চাইলে এটাও দিতে পারো, একটা 20 টাকার নোট আর 5টা হচ্ছে তোমার 5 টাকার নোট, এটাও দিতে পারো। ওকে, তো তোমার কাছে কিন্তু অনেকগুলো ওয়ে আছে। এখন ধরো তোমার কাছে কোনো 20 টাকার নোটই নাই, তাহলে তুমি কি করতে পারো? 4টা 10 টাকার নোট দিতে পারো, প্লাস একটা 5 টাকার নোট দিতে পারো, তুমি এটাও করতে পারো। আবার তুমি চাইলে 3টা 10 টাকার নোটও দিতে পারো, যদি 4টা 10 টাকার নোট না থাকে, এবং 3টা 5 টাকার নোট দিতে পারো। বুঝতে পারছো? তুমি চাইলে দুইটা 10 টাকার নোট দিতে পারো, প্লাস পাঁচটা তুমি 5 টাকার নোট দিতে পারো। ওকে, আবার চাইলে তুমি একটা 10 টাকার নোট দিতে পারো, 7টা 3টা 5 টাকার নোট দিতে পারো, 5 7 35 আর 10 হচ্ছে 45।
আবার চাইলে তোমার একটা 10 টাকা নোটও নাই, তখন কিন্তু তুমি 9টা 5 টাকা নোট দিতে পারো। ওকে, তার মানে দেখছো তোমার কতগুলা কম্বিনেশন, মানে কতগুলা ওয়েতে তুমি তারে ভাঙতি দিতে পারো, রাইট? কারণ এটা আসলে কেমনে হ্যান্ডেল করবা, এটা একটা প্যারা হয়ে যায় না? আচ্ছা, এটা হ্যান্ডেল করা ওয়ে আছে না, এটার একটা টপিক আছে, এটা টপিকটা বলা হচ্ছে লাগে এরকম, গ্রিডি কয়েন চেঞ্জ। একটু জাইনা রাখো, চাইলে একটু পড়তে পারো। গ্রিডি কয়েন চেঞ্জ এটা তুমি অ্যালগোরিদমে পাবা ইন ফিউচারে, বাট আপাতত চাইলেও ভাঙতি নোটের ব্যাপারটা বুঝতে পারো, গ্রিডি কয়েন চেঞ্জ। সেটা হচ্ছে, আগে তুমি চেষ্টা করবা 20 টাকা দিয়ে তুমি কতটুকু তারা পে করতে পারো, 20 টাকা তোমার কাছে আসছে কিনা। ধরো তুমি 20 টাকা দিয়ে যদি 40 টাকা পে করে দিতে পারো, তাহলে আগে 40 টাকা পে করে দিবা, তারপরে দেখবা তোমার কাছে 5 টাকা আছে কিনা। এখন ধরো তুমি 20 টাকা 40 দিতে, তাহলে দেখবা তুমি 20 টাকা থেকে তুমি একবার পে করতে পারো না, তুমি 20 টাকা পে করতে পারো, পারলে পরে দেখবা তোমার কাছে 10 টাকা আছে কিনা, তারপর 5 টাকা সিরিয়ালে, মানে উপর থেকে বড় নোট দেওয়া ট্রাই করবা, যেন তোমার কয়েন কম লাগে। বুঝতে পারছো? ধরো তোমার কাছে 20 টাকা আছে, বা 10 টাকা একটা আছে, তার বাকিটা দিবা 5 টাকা দিয়ে, এটা চেক করবে। আগে চেক করবা 20 টাকা দিয়ে কতটুকু পে করা যায়। তোর 20 টাকা দিয়ে একজন পে করতে নাই পারলা, তখন তুমি 10 টাকা দিয়ে চেক করবে। ঠিক আছে? এটা কেন করবা, মানে সর্বোচ্চটা দিয়ে কেন করবা, তার একটা রিজন আছে, রিজনটা আমি তোমাকে বলি। ধরো তুমি হচ্ছে 15 টাকা পে করবা, ধরো তুমি 15 টাকা পে করবা। ওকে, আচ্ছা। আরেকটা হচ্ছে তুমি আহ দাঁড়াও, একটা কেস তোমাকে বলি, তাইলে বুঝবা। ধরো তোমার কাছে হচ্ছে 3টা 5 টাকার কয়েন আছে, ঠিক আছে, 3টা 5 টাকার কয়েন আছে। আর হচ্ছে তোমার কাছে, হ্যাঁ ধরো তোমার কাছে 4টা 5 টাকার কয়েন আছে, বা হ্যাঁ 4টা 5 টাকার কয়েন আছে। তারপর হচ্ছে ধর তোমার কাছে 10 টাকার কয়েন আছে 2টা, ঠিক আছে, আর 20 টাকার কয়েন আছে একটা। ওকে, একটা, ঠিক আছে। ধরো আরেকটা আছে, আরেকটা আছে। এখন তুমি কি করছো, ফার্স্টে তোমাকে হচ্ছে ধরো 45 টাকা ফেরত দিতে হবে কাউকে, তোমার তো অর্ডারটা সিরিয়ালে প্রসেস করতে হবে, তাই না? সিরিয়ালে প্রসেস করতে হবে। তুমি কি করছো, যখন 45 টাকা পে করা লাগবে, যখন 45 টাকা পে করা লাগবে, তখন তুমি কি করতেছো, ধরো এটা 3টা না, এটা ধরো সবাই, যখন তুমি 45 টাকা পে করা লাগবে, তখন তুমি কি করতেছো, 3টা 5 টাকা তুমি তার আগেই দিয়া দিছো, তার মানে তুমি 15 টাকা দিয়া দিছো, প্লাস একটা 10 টাকা দিছো, প্লাস একটা 20 টাকা দিছো, ব্যাস 45 হয়ে গেল। তুই ভাঙতি দিয়ে দিছো, কারণ ওই লোক তো খুশি, ভাঙতি নিয়ে চলে গেছে, রাইট? তো তুমি এইভাবে প্রসেসটা করলো, তুমি জিনিসটা বুঝো, তুমি কেন আগে 20 প্রসেস করার কথা বলছো পরোটা, তার রিজন হচ্ছে, তুমি যদি 20 প্রসেস না করে আগে 5 প্রসেস করো, তাহলে তোমার একটা ঝামেলা আছে, ঝামেলাটা এখানেই পাবা। তো তুমি আগে কি করছো, 5 5 5 তুমি 15 প্রসেস করে দিছো, তারপর 10, তারপর দিতেই পারো, রাইট? 45 হয়ে গেল। তার মানে তোমার কাছে কিন্তু এই নোটগুলো আর নাই, তারপর এই নোটটা কিন্তু নাই, এই নোটটা নাই। এখন এখানে আরেকজন আসছে, সে কি করছে, আরেকজন আসছে কি করতে, 15 টাকা নিয়ে, মানে 15 টাকা ফেরত দেওয়া লাগবে, মানে এটা একটা 50 টাকার নোট ছিল, আর একটা 20 টাকার নোট ছিল, তো তুমি 45 ফেরত দিবা, 15 ফেরত দিবা। আর যখনই সে 15 ফেরত দিতে আসছে, তোমার কাছে 10 টাকা আছে, বা তোমার কাছে তো আর 5 টাকা নাই। বুঝতেছো? তোমার কাছে কিন্তু এখন 5 টাকা নাই, তার মানে তোমার অ্যান্সার হবে নো, তুমি পারবা না। হ্যাঁ, বাট তুমি যদি এইভাবে প্রসেস না করে, তুমি যদি উল্টা প্রসেস করতা, বড় থেকে প্রসেস করতা, ধরো তুমি এইভাবে প্রসেস না কইরা তুমি এটাকে এইভাবে প্রসেস করতা, যে 45 টাকা তো পে করা লাগবে, তা আমি 20 টাকা কয়বার পে করতে পারবো এখানে, একবার, কারণ আমার কাছে বেশি নাই। দুইবার হলে দুইবারই করতাম, মানে একবার আছে আমি একবার করবো, তাইলে 45 মাইনাস 20 করলাম, করার পরে আমার কাছে কত আছে, কত আছে, আর হচ্ছে 25 টাকা আরো পে করা লাগবে, এটা চলে গেল। তারপর তুমি চেক করলা যে 20 টাকার আমি আর কতটুকু পে করতে পারবো, ঠিক আছে। তারপর তুমি চেক করলে যে 20 টাকার আমি আর কতটুকু পে করতে পারবো, 20 টাকার জন্য আর কতটুকু পে করতে পারবো। ওকে, তো 20 টাকা যদি তুমি প্রসেস করতে চাও, তাহলে এইটার জন্য তুমি 20 টাকা, দুইটা 10 টাকার কয়েন দিয়ে দিতে পারো। তো দুইটা 10 টাকার কয়েন দিয়ে দিলে তুমি 20 টাকা দিয়ে দিবা, প্লাস হচ্ছে এখানে থাকবে কত, 5 টাকা। ওকে, দেন তুমি এখান থেকে একটা 5 টাকার কয়েন দিয়ে দাও, মাইনাস 5 টাকা সমান হচ্ছে তোমার জিরো হয়ে গেছে। গুড, জিরো হয়ে গেছে। এখন যখন তারপরে তোমার এই 15 আসবে, তখন তুমি এখান থেকে একটা 10 দিয়ে দাও, এখান থেকে একটা 5 দিয়ে দাও, ইজিলি দিতে পারতেছো। তার মানে তোমার অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি ইয়েস, খুব পসিবল, এটা কিন্তু করা সম্ভব। তো তুমি যদি উল্টা প্রসেস করো, তাহলে গ্রিডি যে নিয়মটা যদি উল্টা প্রসেস করে, তাহলে কিন্তু ইয়েস মানে নো হয়ে যাবে, রাইট? এই জিনিসটা এখন আমরা কি করবো, এখানে প্রসেস করবো করে, ঠিক আছে, যেটা আমরা ওখানে নোটে করলাম সেটা। তো সেটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে এই যে এবার, সেটা হচ্ছে ফার্স্টে আমরা টি নিছি, এটা হচ্ছে আমার একটা টেস্ট কেস, দেন টেস্ট কেসের পরে হোয়াইল টি মাইনাস মাইনাস করছি, মানে টেস্ট কেস যেভাবে আমরা রান করি, দেন আমরা এন নিছি, এন মানে হচ্ছে আমার কাছে কয়জন স্টুডেন্ট আছে। তারপর হচ্ছে আমি ধরো এরকম হইলো যে ক্যাশ 5 কয়টা আছে, ক্যাশ 10 কয়টা আছে ফেরত দেওয়ার জন্য, ক্যাশ 20 কয়টা আছে। ওকে,
ক্যাশ 50 কেন রাখি নাই, তার রিজন হচ্ছে 50 দিয়ে কিন্তু আমি কাউকে ফেরত কিছু দিব না। কারণ কেউ যদি 50 টাকার নোট আমাকে দেয়, আমি কিন্তু তারা 45 টাকা ফেরত দিব। তো 50 টাকার নোটটা মানে আমার ক্যাশে থাকবে, বাট এটা আসলে কাউন্ট করার দরকার নেই, কারণ আমি আসলে দেখতেছি যে ফেরত দিতে পারতেছি না একদিন। ওকে, আর একটা ওকে ভেরিয়েবল রাখছে, এটা কেন রাখতে একটু বুঝাই বলতেছি একটু পরে। সো দেখো আমি কি করছি, 0 থেকে n পর্যন্ত লুপ চালাইছি, লুপ চালাই একটা এক্স নিচ্ছি, এক্সটাকে স্ক্যান করছি। তুমি চাইলে একটা এরেও রাখতে পারো, এরে ছাড়াও করতে পারো। মানে আমি হচ্ছে এরে ছাড়া করে ফেলছি, তুমি চাইলে এরে রেখে করতে পারো। আচ্ছা তোমাকে আমি এরে দিয়ে যদি দেখাই, আমি ধরো এরকম দেখাই আবার পর, এইটাকে আমরা কপি করি, টিজার নোটস, নোটস নামে হচ্ছে তোমার আমি একটা বেরোনো এনসাইজার লুপ চালালাম, হচ্ছে স্ক্যান করবো হচ্ছে স্ক্যান এফ ডি স্টপ আই। ওকে, বুঝতে পারছো? আর এখানে লুপ চালাই কি করবো আমি, এক্স এর মধ্যে নোটস বাইটা সাইডে রাইখে দিলাম। তো আগে এরাতে চাইলে তুমি স্ক্যান করে করতে পারো, স্ক্যান ছাড়াও করতে পারো, এটা ম্যাটার করতেছে। তো এক্স এর মধ্যে আমি নোটটাকে রাখছি, এখন সে যে আমাকে নোটটা দিছে এটা যদি 5 টাকার হয়, তাহলে আমার তো কিছু ফেরত দেওয়া লাগবে না। ক্লায়েন্ট মানে ক্যাশ 5টা প্লাস প্লাস করছে, মানে আমার কাছে 5 টাকার কয়েন একটা এক্সট্রা আছে, আমার কাছে 5 টাকার কয়েন একটা এক্সট্রা আছে। যদি এক্স এর মান 10 হয়, তার মানে হচ্ছে যে আমি 5 টাকা তাকে ফেরত দিতে হবে, মানে আমার 10 টাকা, মানে এক্স এর মান 10 হওয়া মানে হচ্ছে কি করতে হবে, আমাকে কত টাকা ব্যাক করতে হবে। হ্যাঁ, আমাকে টোটাল হচ্ছে এখানে লিখছিলাম আমি অ্যাকচুয়ালি হারাই ফেলছি। আচ্ছা আমার কাছে ফেরত দেওয়া লাগবে কেন? ফেরত হচ্ছে 5 টাকা, তাই না? এটা তার দেওয়া 5 টাকা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাকে 5 টাকার কয়েন থাকতে হবে, 5 টাকার কয়েন থাকতে হবে। ওকে, কারণ 5 টাকার কয়েন যদি জিরোর চেয়ে বেশি থাকে, তার মানে এটা ফেরত দিয়ে দিব। ক্যাশ 5 প্লাস মাইনাস মাইনাস মানে 5 টাকার একটা কয়েন কমে যাবে, যেটা ফেরত দিয়ে দিচ্ছি। আর আমার ক্যাশে একটা 10 টাকার নোট চলে আসবে, এই জন্য ক্যাশ 10 প্লাস প্লাস। আশা করি বুঝতে পারছো, মানে হচ্ছে এই যে এখানে যেটা করছিলাম, যে আমার যখন 10 টাকার নোট আসবে, 5 টাকা আমি ফেরত দিব, তার মানে 5 টাকা ফেরত চলে যাবে, মুছে যাবে ক্যাশ থেকে, আর 10 টাকাটা আমার ক্যাশে চলে যাবে, রাইট? তার মানে 5 টাকার কয়েন একটা মাইনাস মাইনাস, 10 টাকার কয়েন একটা, সরি 5 টাকার কয়েন মাইনাস আর 10 টাকার কয়েন একটা প্লাস, রাইট? আর এমন হইলো যে তুমি 10 টাকা কেউ একজন তোমাকে দিছে, বা তোমার কাছে 5 টাকার ক্যাশই নাই ফেরত দেওয়ার মতো, তখন কি আর এটা প্রসেস করে লাভ আছে? লাভ নেই। তখন আমি ওকের মানটাকে জিরো করে দিচ্ছি। মানে প্রথমে চিন্তা করছিলাম যে আমি সবাইকে ফেরত দিতে পারবো, কনফিডেন্স ছিলাম, জাস্ট মাঝখানে যদি যে না ফেরত দিতে পারিনি, আর যদি একজনকে ফেরত দিতে পারি না, সামনের গুলাকে চেক করার দরকার আছে, তা আমি চাইলে কিন্তু এটাকে এখানে ব্রেক করে দিতে পারি। কারণ জিনিসটা দেখো, তুমি যদি একজনকেও ফেরত দিতে না পারো, ধরো তুমি একজনকেও ফেরত দিতে পারো না, ওরেই ফেরত দিতে পারো না, বা ধরো ওরেই পারো না, তাহলে কি সামনে আর চেক করে লাভ আছে বাকিদেরকে ফেরত দিতে? কারণ আমার তো অলরেডি ধৈর্য হারায় দোকান ছেড়ে চলে গেছে। বুঝতে পারছো? আচ্ছা এবার 20-এর ব্যাপারটা দেখো, 20-এর জন্য যেটা বলছিলাম, যখন তোমার কাছে 20 টাকার কয়েন আছে, তখন তুমি চাইলে কি করতে পারো, তখন হচ্ছে তুমি তাহলে ফেরত দিতে পারো। ফেরত দেওয়ার ওয়ে কি, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 5, অর 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, ওকে। আমরা কি বলছিলাম, আমরা কি কোনটা প্রসেস করবো মনে আছে? আমরা কোনটা প্রসেস করবো বলছিলাম, আমরা প্রসেস করবো হচ্ছে তোমার বড়টা আগে, যে আগে বড়টা দিয়ে ফেরত দিতে পারতেছি না। এই জন্য এটার জন্য কি হইতে হবে, একটা মিনিমাম 10 টাকার কয়েন থাকতে হবে, একটা মিনিমাম 5 টাকার কয়েন থাকতে হবে। তো এটা দেখছি যে ক্যাশের 10 এটা জিরোর চেয়ে বেশি কিনা, ক্যাশ 5-এর মান এটা জিরোর চেয়ে বেশি কিনা। দুইটা যদি জিরোর চেয়ে বেশি, মানে দুইটাই নোট আমার কাছে আছে, রাইট? তার মানে দুইটার নোটই কি আমার কাছে আছে, বুঝতে পারছো? তো দুইটার নোটে যেহেতু আমার কাছে আছে, তার মানে আমি কি করছি, ক্যাশ 10 মাইনাস মাইনাস, আর ক্যাশ 5ও মাইনাস মাইনাস, আর হচ্ছে ক্যাশ 20 প্লাস প্লাস। আমার কাছে একটা 20 টাকার নোট বাড়বে, আমার কাছে একটা 20 টাকার নোট কি বাড়বে, রাইট? এখন ধরো এইটা দিয়ে তুমি ফেরত দিতে পারলা না, তার সেকেন্ড টার্গেট কি? সেকেন্ড টার্গেট হচ্ছে তুমি দেখবে যে 5 টাকার নোট মিনিমাম 3টা আছে, মিনিমাম যদি 3টা থাকে, তাহলে ওখান থেকে তুমি 3টা ফেরত দিয়ে দিতে পারবা। তো তুমি যখন 3টা দিয়ে দিতে পারবা, তার মানে তোমার 5 টাকার নোট 3টা কমে যাবে, তোমার 20 টাকার নোট একটা বাড়বে, এবং ওখানে তোমার কি হবে, 20 টাকার নোট একটা বাড়বে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। ওকে, আর যদি এই দুইটার কম্বিনেশন তুমি একভাবে ফেরত দিতে না পারো, তোমার 10ও নাই 5ও নাই, ফেরতে দিতে পারো, তাহলে ওকের মান জিরো করে দিচ্ছে, মানে পারবা না ফেরত দিতে, এন্ড অফ কোর্স ব্রেক, কারণ আমার সামনে চেক করার আর দরকার নেই। ঠিক আছে, সামনে চেক করার আর দরকার নেই। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন আসে 50-এর কথা। 50-এর ক্ষেত্রে তোমার এক্স এর মান যদি 50 হয়, তাহলে তোমাকে ফেরত দিতে হবে কত? তোমাকে ফেরত দিতে হবে 45 টাকা, রাইট? 45 টাকা ফেরত দেওয়ার প্রসেসটা কি হবে?
দেখো আমি যদি এইটাকে এইভাবে চিন্তা করি যে এই যে প্রত্যেকটা এইভাবে একটা 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 করে 1 2 3 4 5 6 7 8 9টা ওয়েতে ইকুয়াল দিয়ে চেক করবো, এটা অনেক বেশি হার্ড না, মানে অনেক বেশি মানে উইকার, অনেক বেশি টাফ না। তো আমরা অন্য ওয়েতে প্রসেস করছি, সেটা কি, আমি দেখতেছি যে আমার কাছে 20 টাকার নোট কয়টা আছে, মানে আমি 20 টাকার নোট দিয়া ফেরত দিতে পারবো কিনা। ওকে, ধরো আমার কাছে 45 টাকা ফেরত দেওয়া লাগবে, মানে আমার কাছে দুইটা 20 টাকার নোট আছে, মানে 40 আছে আমার কাছে। ঠিক আছে, যে দুইটা যদি নোট থাকে তাহলে আমি 40 টাকা ফেরত দিতে, এটা আমি চেক করছি কত আগে 20 টাকাতে দিতে পারবো। তো আমি দেখছি যে আসলে 20 বা নিট বাই 20 মানে কি একটু বুঝো, তো 45/20 এর অ্যান্সার কত আসবে, 2 আসবে। মানে এটার মানে হচ্ছে তোমার, এটা যদি 2 দ্বারা যদি ভাগ করি, 20 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 2 আসবে, আর দুইটা নোট লাগবে। এখন তোমার কাছে দুইটা যদি নাও থাকতে পারে, তাই না, তোমার কাছে জিরো থাকতে পারে। তো আমি দেখছি মিনিমাম কোনটা আছে, মিনিমাম মানে আমার লাগবে কোনটা, মানে আমার নোট লাগবে দুইটা, দুইটা বেশি নোট তো হবে না, তিনটা দিয়ে তো 60 টাকা ফেরত দিব না। নোট লাগবে দুইটা, নিট বাই 20 মানে দুইটা, বাট ক্যাশে আছে কয়টা, ক্যাশে যদি তার চেয়ে কম থাকে তাহলে আমি ওইটাকে নিব। ধরো আমার লাগবে দুইটা, ক্যাশে আছে একটা, তাহলে ওইটাকে নিব। আর যদি না, ক্যাশে যদি আরো বেশি থাকে তাহলে আমি কি করব, দুইটা মিনিমাম লাগবে, ওই দুইটাকে নিবো। আশা করি বুঝতে পারছো। তার মানে ক্যাশ 20 থেকে আমি যে কয়টা 20 টাকার নোট ইউজ করছি, এই দুইটা নোট আমার কমে যাবে, দুইটা ইউজ করলে দুইটা নোট কমে যাবে, একটা ইউজ করলে একটা কমে যাবে, শূন্যটা ইউজ করলে শূন্যটা কমে যাবে, রাইট। আর টাকা কত কমবে, ধরো আমি একটা নোট ইউজ করছি, তাহলে 45 থেকে কমবে হচ্ছে 1 × 20, 1 × 20 মানে হচ্ছে 25 টাকা হয়ে যায়। মানে আমি একটা নোট ইউজ করছি, আর যদি দুইটা ইউজ করতাম তাহলে কমতো কত, 40 কমতো, right? তখন হয়ে যেত 5। তো এটা আমি 20-এর সাথে ইউজ × 20 গুণ করছি, টাকার মানটা যে কয়টা আমি ইয়া করতেছি। ওকে, 20-এর কাজ শেষ। ওকে, সেম ভাবে চেক করছি আমার 10 টাকার কয়টা নোট লাগবে, কয়টা আছে আর কয়টা লাগবে। ওকে, যেমন ধরো এটা যদি আমি একটা 20 টাকার নোট নিতাম তাহলে এখানে আমার 25 টাকা থাকবে, তাই না, কারণ আমি 25/10 ইকুয়াল টু দুইটা নোট লাগবে, কয়টা লাগবে, দুইটা নোট লাগবে, রাইট। বাট এটা আবার এরকমও হইতে পারতো, ধরো তোমার কাছে কোনো 20 টাকার নোটই নাই, তাহলে 45/10 মানে 4, মানে চারটা 10 টাকার নোট লাগবে, এটাও হইতে পারতো, রাইট, কারণ তোমার কাছে 20 টাকার নোট নাই থাকতে পারে, তাই না, তখন আমার চারটা 10 টাকার নোট লাগবে। তো ওইটা দেখছি যে মিনিমাম কয়টা নোট লাগবে, আর আমার কাছে হাতে আছে কয়টা। তো আমার কাছে যদি ক্যাশ যদি 10 10 এটা যদি কম থাকে, ধর আমার লাগবে চারটা কিন্তু আছে মাত্র তিনটা, লাগবে চারটা আছে তিনটা, তাহলে তিনটা হলে আমি তিনটা নিব। আর যদি চারটারও বেশি থাকে তাহলে লাগবেই তো চারটা, তখন আমি চারটা। ওকে, আর সেম আগের মতো যে কয়টা ইউজ করছি এই কয়টা 10 টাকার নোট বাদ দিয়ে দিব, কারণ কমে যাবে, কারণ একজনের ফেরত দিয়ে দিচ্ছি। আর নিড ইন্টু মাইনাস ইউজ × 10, মানে 10 টাকার নোট দিয়ে আমি কত ভাঙতি করছি। যেমন যদি আমার তিনটা নোট নিয়ে থাকে তাহলে আমি 30 টাকা পে করছি, রাইট। আর যদি চারটা নিয়ে থাকে তাহলে আমি 40 টাকা পে করছি। আর যদি তিনটা নিয়ে থাকে, আর যদি দুইটা নিয়ে থাকে তাহলে আমি তাকে 20 টাকা পে করছি। এটা আমার নিট থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে একবার 0 20-এর জন্য মাইনাস হবে, একবার 10-এর জন্য মাইনাস। তারপর চেক করবো আমার 5-এর কয়টা লাগে। 5-এর কয়টা কেন চেক করবো, কারণ দেখো এরকমও হইতে পারে তোমার কাছে 10ও নাই 20ও নাই, সবই 5 টাকা করে, তাহলে 45/5 ইকুয়াল টু 9, তোমার কাছে 9টা 5 টাকার কয়েন লাগবে, 9টা লাগবে। কয়টা 9 টাকার কয়েন লাগবে, 5 টাকা কয়েন লাগবে হচ্ছে 9টা। তো আমি দেখতেছি আমার কাছে 5 টাকার নোট কয়টা আছে আর আমার কাছে লাগবে কয়টা, রাইট। এমনও হইতে পারে আমার মাত্র একটা লাগবে, অথবা দুইটা লাগবে, তাই না, এরকম হইতে পারে, বা তিনটা লাগবে, রাইট। এমন হইলো যে তুমি তিনটা 10 টাকা দিছো, তোমার কাছে এটা ছিল, প্লাস তিনটা তুমি 5 টাকা দিবে, তাহলে তোমাকে দেখতে হবে 5 টাকা তিনটা আছে কিনা। সো আমি দেখছি আমার যে কয়টা লাগবে নিট বাই 5, মানে যে কয়টা কয়েন লাগবে বা নোট লাগবে, আর কয়টা আমার কাছে আছে, যেটা মিনিমাম সেটা নিচ্ছি, নেওয়ার পর চেক করছি, দেখো যে যদি আমার কাছে এটা মাইনাস করেছি, এই কয়টা ইউজ করছি, আর 5টার ক্যাশও মাইনাস করছি, তো এক সময় ইউজ করে ফেরত দিতে গেলে পুরোটা মিলে যদি মানে কম্বিনেশন মিলে যদি আমি পুরা টাকাটা ফেরত দিতে পারি, যে সবটা টাকা ফেরত দিতে পারি, তাহলে এক সময় কি আমার এই নিট যে 45 এটা কি জিরো হয়ে যাবে না। ধরো আমার কাছে হচ্ছে, আবার বলি, ধরো 45 আছে, তো 45 থেকে একবার 20 টাকা পে করছি, তার মানে আমার কাছে হয়ে যাবে 25 টাকা। পরে এসে আমি আবার 25 টাকা থেকে 10 টাকা করে আমি হচ্ছে দুইবার 20 টাকা পে করছি, তাহলে তখন হয়ে যাবে কত, 5 টাকা। দেন পরে এসে আমি আবার 5 টাকা পে করতে পারছি, 5 - 5, তাহলে হয়ে যাবে 0, রাইট। বাট এমন হলো তোমার 5টার কয়েনই নেই, তখন কিন্তু আমার 5 টাকা থাকে, কারণ 5টার কয়েন না থাকে পে করবে কেন। তো আমি চেক করছি নিট যদি জিরো না হয়, কোনো কারণে ধরো জিরো না হয়, তার মানে ওকে জিরো করেছে, মানে আসলে তারা ফেরত দেওয়া পসিবল না, এবং আমি বের করেছি। যেহেতু পসিবল না তার মানে বের করেছি। তারপর চেক দিচ্ছি ওকে এর মান 1 কিনা, এই লুপ থেকে বের হইছি, যেখান থেকে বের হইছি, বের হয়ে চেক দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি ওকে এর মান 1 যে রাইকে আসছিলাম, আমি যে বলছিলাম যে আসলেই পসিবল, এটা কি আসলেই পসিবল কিনা। যদি পসিবল হয় তাহলে অ্যান্সার হচ্ছে ইয়েস, আর যদি না হয় তাহলে অ্যান্সার হচ্ছে ওকে। আচ্ছা, কোয়েশ্চেনটা বেশ ট্রিকি ছিল, আসলে একটা গ্রিডি অ্যাপ্রোচ ছিল, রাইট।
মানে গ্রিডি একটা ব্যাপার ছিল। এই জিনিসটা তোমরা হচ্ছে অ্যালগরিদমের দিকে একটু ভালো পড়বা, ঠিক আছে? এটা একটু ইজিও করা যায়। তো আমি জানি না এই কোডটাকে আরো ইজি করা যায় কিনা। তোমরা আসলে ট্রাই করো আর ভিডিওটা হচ্ছে বারবার দেখো। তো আমি আসলে সাবমিট দিয়ে দেখে আমি নিচ্ছে কিনা, কারণ এখানে একটা ভুল ছিল আসলে। ভুলটা মাত্র ফিক্স করলাম। ফিক্স করলাম। Submit। অনেকগুলো ফিক্স করছি। জাহাজ অনেক স্লো হয়ে গেছে আগের থেকে। অনেক টাইম ফেস করতে। 27 পর্যন্ত গেছে, রাইট? একটু গেম খেলে আসছি, right? এখনো অনেক টাইম নিচ্ছে। চলো দেখি। ওকে, সো অ্যাকসেপ্ট, রাইট? আচ্ছা, কোনো ভুল থাকতে পারে, তোমরা যদি পাও তাহলে জানাইও আমাকে। আর এইচ নাম্বারটা কি? আচ্ছা, এইচ নাম্বার কোয়েশ্চেনটা খুবই ছোট আসলে। মানে কোয়েশ্চেন অনেক ছোট, কিন্তু আসলে এটা অনেক মানে কাহিনী অনেক বড়। ঠিক আছে? এটা কাহিনী অনেক বড়। এটাকে জাস্ট বলে দিই তোমাকে, এটা একটা নাম্বার থিওরি কোয়েশ্চেন, খুবই ইজি এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা একটা। বাট অনেক কিছু কাহিনী আছে ভিতরে, তোমাকে অনেক কিছু জানতে হবে, ঠিক আছে? তো আমি বলবো কি, তুমি হচ্ছে এ থেকে জি পর্যন্ত ভালো করে করা ট্রাই করো। এই পর্যন্ত করলে মোর দেন এনাফ। ঠিক আছে? তারপর যদি মনে হয় তুমি এই নাম্বারটা করবা বা বুঝবা, তুমি চাইলে আমাকে কমেন্টও বলতে পারো, অথবা আমাকে গিটহাবেও দেখতে পারো, আমাকে টেলিগ্রাম ফেসবুক কোথাও একটা জানাইতে পারো, ঠিক আছে? ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।